খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং চাকরির পরীক্ষায় বিশেষ করে প্রাইমারি নিবন্ধন পরীক্ষাগুলোতে এখান থেকে আপনি একটা প্রশ্ন চোখ বুঝে পাবেন। চোখ বন্ধ করেও যদি আপনি খোঁজেন দেখবেন যে কমন পড়ে গেছে জ্যোতি বা বিরাম চিহ্ন। ঠিক আছে, তাহলে আপনাকে আগে জানতে হবে বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন এগুলো কেন বলা হচ্ছে, কেন এগুলোকে জ্যোতি বা বিরাম বা ছেদ চিহ্ন বলা হচ্ছে। দেখেন, বিরাম কথাটার মানে হচ্ছে বিশ্রাম বা আরাম। বিরাম কথাটার মানে হচ্ছে বিশ্রাম বা আরাম। তাহলে কেনই বা বিরাম চিহ্নের নাম দেওয়া হলো? ধরেন আপনি একটা সেন্টেন্স বলছেন, বলছেন 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 বলতেই আছেন, তো আপনার তো একটা ফুসফুসের কার্যক্ষমতা আছে, ধারণ ক্ষমতা আছে, ব্রিদিং একটা সিস্টেম আছে। এইটা আপনি কতক্ষণ কন্টিনিউ করতে পারবেন, যার কারণে এবং বাক্যটা শুনতেও ভালো লাগবে না। ঠিক আছে, ওই যে একটা গল্প আপনি জানেন কিনা জানি না আপনারা। একজনের স্ত্রী বিদেশে, স্বামী বিদেশে থাকে, স্ত্রী তার কাছে চিঠি লিখেছে। তো চিঠিটা এমন, দু একটা লাইন বলতেছি। ওগো, এই ছিল আমার কপালে। ঠিক আছে, মানে দাড়ি সেমিকোলন বিরাম চিহ্ন উল্টাপাল্টা হয়ে গেছে, হয়ে গিয়ে চিঠিটার ভাষা এমন হয়ে গেছে, ওগো এই ছিল আমার পা তোমার কপালে। ঠিক আছে, গর্ভবতী হয়ে গিয়েছে তোমার বাবা। ঠিক আছে, তারপরে কি সুপারি গাছে ধরেছে ফুল গাছে, হ্যান ত্যান, মানে এমন একটা বিদঘুটে হয়ে গেছে। তার মানে আপনাকে বিরাম চিহ্নটা জানতে হবে। ঠিক আছে, এটা জানতে গেলে আপনার বাক্যটা যখন আপনি উচ্চারণ করবেন শুনতে ভালো লাগবে, পাশাপাশি আপনি যে চাকরি পরীক্ষায় বসবেন সেখানে একটু আপনি অন্যান্য প্রতিযোগীদের থেকে আপনি আগায় থাকবেন। এটা যদি আজকের ক্লাসটা যদি আপনি করেন, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা শুরু করি। ঠিক আছে, বিরাম চিহ্ন এবং জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন এগুলো জানতে গেলে প্রথমে জানতে হবে প্রবক্তাকে। ঠিক আছে, এটি বাংলা পরীক্ষা, বাংলা ব্যাকরণের পরীক্ষায় বেশ কয়েকবার চাকরি পরীক্ষায় এসছে। সেটি হচ্ছে যে বাংলা ব্যাকরণের বিরাম চিহ্নের প্রবর্তককে। তো আমি যখন প্রথম দিকে চাকরিতে বসি, চাকরি পরীক্ষায় বসি, কিছু জানতাম না, পড়াশোনা তো করতাম না, এমনি বসে গেছি। তো সেখানে এই প্রশ্ন আসতে আমি দাগিয়েছিলাম কালীপ্রসন্ন সিংহ। আমার মনে হয়েছে বিরাম চিহ্ন খুব ভারী ভারী জিনিস, কালীপ্রসন্ন সিংহ নামটাও ভারী ভারী, তাহলে একটা বিশাল একটা ব্যাপার স্যাপার আছে। আসলে কিন্তু বিষয়টা কিছুই না। ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে যে ভদ্রলোকটাকে আমরা চিনি, বাংলা সাহিত্য বলেন ব্যাকরণ বলেন, এই ক্ষেত্রে তার অনেক অবদান। উনি 1857 সালে বেতাল পঞ্চবিংশতি নামে একটা বই লিখেছেন। মাতাল পঞ্চবিংশতি না, কিন্তু মাতাল না, বেতাল। ঠিক আছে, ওই মাতাল হলেই মানুষ বেতাল হয়ে যায়, সেটি অন্য জিনিস। তাহলে বেতাল পঞ্চবিংশতি নামে যে বইটা রয়েছে, ওই বইটাতে সর্বপ্রথম তিনি বিরাম চিহ্নের সার্থক ব্যবহার করেন। ঠিক আছে, তারপর থেকেই আমাদের এই বাংলা ব্যাকরণে বিরাম চিহ্নের প্রবর্তনটা আসলে অফিসিয়ালি বা ব্যাকরণিকভাবে, ব্যাকরণগতভাবে শুরু হয়। তাহলে এখান থেকে দুটি প্রশ্ন, একটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিরাম চিহ্নের প্রবর্তক, প্রশ্ন আসবে বিরাম চিহ্নের প্রবর্তককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে? 1857 সালে। ঠিক আছে, যদি বলা হয় বেতাল পঞ্চবিংশতি বই কে লিখেছে, অনেকবার আসছে, দেখবেন এই প্রশ্ন অনেকবার আসছে, বেতাল পঞ্চবিংশতি বই কে লিখেছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যদি বলে যে বিরাম চিহ্নের প্রথম সার্থক প্রয়োগ ঘটানো হয় কোন বইয়ে? বেতাল পঞ্চবিংশতি বই। ঠিক আছে, প্রশ্নটা একটু খেয়াল করবেন। তো এই বিরাম চিহ্ন জানতে গেলে আপনাকে এই বিরাম চিহ্নের তিনটা বিষয় আপনাকে জানতে হবে। একটা হচ্ছে পরিচয়। আপনি যদি বিরাম চিহ্ন সম্পর্কে পরিচয় না হন, দেখবেন যে কমাকে বলে ফেলছেন, দাড়িকে বলে ফেলছেন, সেমিকোলন, সেমিকোলনকে বলতেছেন কোলন ড্যাশ। তো আগে জানতে হবে কোনটা কি। ঠিক আছে, এটা আমরা যখন পড়বো তখনই আলোচনার ভিতরে চলে আসবে। তারপর আপনাকে জানতে হবে বিরতি, কোন চিহ্নটাতে কতক্ষণ থামতে হয়। আমাদের আজকের এই আলোচনার প্রধান আকর্ষণই হচ্ছে এই বিরতিটা। আমরা এগুলো মনে রাখা খুব টাফ হয়ে যায়, কোনটাতে কতক্ষণ থামতে হয়। বইয়ের মধ্যে বলা আছে 1 সেকেন্ড, এক বলতে যতক্ষণ সময় লাগে, কোথাও থামতেই হয় না, কোথাও আবার 1 সেকেন্ড থামতে হয়। ঠিক আছে, এগুলো মনে রাখা একটু টাফ মনে হয়। আজকে আমি ছোট একটা টেকনিক দিয়ে দিব আপনাদেরকে। এই টেকনিকটা ফলো করে যতগুলো বিরাম চিহ্ন আছে, বাংলা 9-10 যে বাংলা গ্রামার বই, যেখানে বলা আছে 12টি বিরাম চিহ্ন আছে। ক্লাস ভেদে আবার ইন্টারমিডিয়েটের বইগুলোতে বলা কোথাও কোথাও 21টি পর্যন্ত বলা আছে। তো আমরা আজকে যেগুলো পরীক্ষায় বরাবরই আসে, এই চিহ্নগুলোতে কতক্ষণ করে থামতে হয় এটি একটু টেকনিকের মাধ্যমে শিখবার চেষ্টা করবো। তারপর ব্যবহারটা আছে, ব্যবহারটা পরীক্ষায় অনেক সময় আসে যে একটি অপূর্ণ বাক্যের পর আরেকটি বাক্যের অবতারণা করতে গেলে কোন চিহ্নের ব্যবহার করা হয়, হ্যাঁ, কোন ড্যাশ কোথায় ব্যবহার করা হয়, এগুলো 9-10 ব্যাকরণ বই খুব চমৎকার করে বিশ্লেষণ করে দেওয়া আছে। আমাদের আজকের এই ক্লাসের পর আপনি একটু বইটা খুলে নিয়ে ব্যবহারটা একটু পড়ে নেবেন। ঠিক আছে, ও সুন্দর করে দেওয়া আছে ওখানে, আপনি জাস্ট একটু পড়ে নিলেই হবে। তো তার আগে আমরা পরিচয় পড়ার মধ্য দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখেন, তাহলে
তাহলে আমরা এখন দেখব যে এই যে বিরাম চিহ্নগুলো আছে এটাতে কোন চিহ্নতে কতক্ষণ থামতে হচ্ছে, ঠিক আছে? তো আমরা একটা শব্দ লিখি, দেখেন আপনি শুধু মনে রাখবেন এক সমান সমান উক, মনে থাকবে না? খুবই সিম্পল, ইজিলি মনে রাখা যায়। এক সমান সমান উক। এখন এই এক কথাটার মানে কি? এক কথাটার মানে হচ্ছে এক বলতে যে সময় লাগে, এক, এই কথাটা বলতে যে সময় লাগে এই সময়টুকু থামতে হবে উক চিহ্নের মধ্যে। কারণ আপনি তো আমাদের গালি দেওয়া শুরু করবেন এখনই, কেন? কারণ উকটার মধ্যে কোনো বিরাম চিহ্ন নাই বাংলা ব্যাকরণে। হ্যাঁ, একটু কুল ডাউন হয়ে বসেন, বসে দেখেন আমি কি বলি। এই উকের মধ্যে আছে দুইটা বিরাম চিহ্ন, ঠিক আছে? উকের মধ্যে আছে দুইটা বিরাম চিহ্ন। এইটাতে বলবো আমরা উদ্ধরণ চিহ্ন, উদ্ধরণ চিহ্ন, উতে হচ্ছে উদ্ধরণ চিহ্ন। আর এই যে ক, এই কতে বলবো আমরা কমা। তাহলে এক সমান সমান যে উক, এই উকের মধ্যে কয়টা বিরাম চিহ্ন আছে? দুটি। কোন দুটি? উদ্ধরণ আর কমা। তার মানে এই উদ্ধরণ এবং কমা চিহ্নের মধ্যে আপনাকে থামতে হবে কতক্ষণ? এক বলতে যে সময় লাগে। ইজিলি মনে রাখা যাবে মনে হচ্ছে। এক সমান সমান উক, এক বলতে যে সময় লাগে, উদ্ধরণ এবং কমা চিহ্ন। আচ্ছা, উদ্ধরণ চিহ্ন কোনটি? উদ্ধরণ চিহ্ন হচ্ছে এই চিহ্নটা। অর্থাৎ আপনি কখনো যদি কোনো বক্তার বক্তব্য কোট করেন, সরাসরি সেই ন্যারেশন যদি আপনার পড়ছেন তো অবশ্যই সেই ন্যারেশনের মধ্যে দেখবেন যে বক্তার বক্তব্য সরাসরি আরেকজনকে ডেলিভারি দিতে গেলে উদ্ধরণ চিহ্ন, আমরা যেটাকে ইনভার্টেড কমা বলি ইংরেজিতে, সেটিরই বাংলা নাম হচ্ছে উদ্ধরণ চিহ্ন, এর মধ্যে রাখতে হয়। এই চিহ্নের নামই হচ্ছে উদ্ধরণ চিহ্ন। আর কমা তো সবাই চেনেন, এই যে কমা চিহ্ন। তাহলে এই দুটো চিহ্নের মধ্যে থামতে হবে কতক্ষণ? এক বলতে যে সময় লাগে। আসলে এই কমা চিহ্নটাকে আরেকটা চিহ্ন বলে, এটা পরীক্ষায় বিগত একটা প্রাইমারি পরীক্ষায় আসছে যে নিচের কোনটি পাদচ্ছেদ। পাদচ্ছেদ মানে বুঝেন তো? পাদচ্ছেদ মানে হচ্ছে যেটা পায়ে ছেদ করে। আচ্ছা, ধরেন এটি একটি বাক্য, এটি একটি বাক্য, তারপর এটি একটি বাক্য। আপনি যদি কমা বসাতে চান, আপনি কমা কোথায় বসাবেন? এখানে না, নিশ্চয়ই এখানে বসাবেন। তাহলে মানুষের মাথা উপর দিকে থাকে না পা উপর দিকে থাকে? মাথা, পা থাকে নিচের দিকে, এবং কমাও বসতেছে নিচের দিকে, তার মানে পায়ের দিকে। পায়ের দিকে বসে দুটো বাক্যকে ছেদ করে দিচ্ছে, মানে বিরতি করে দিচ্ছে। এই জন্য এটাকে বলা হয় পাদচ্ছেদ। তাহলে কমার আরেকটি নাম পাদচ্ছেদ, কমার আরেকটি নাম পাদচ্ছেদ, মনে রাখবেন। তাহলে এই এক বলতে যে সময় লাগে, এক বলতে যে সময় লাগে এই সময়টা থামতে হবে উক চিহ্নের মধ্যে, অর্থাৎ উদ্ধরণ এবং কমা চিহ্নের মধ্যে, ঠিক আছে? তাহলে আমরা পরেরটাতে যাই। তাহলে আমরা এর আগে শিখলাম যে এক সমান সমান উক, এক বলতে যে সময় লাগে। এবারে আরেকটা ছোট চিহ্ন রয়েছে যেটাকে আমরা সেমিকোলন বলবো। সেমিকোলন চিহ্ন হচ্ছে এই যে এইটা, কমার উপরে একটি ফোঁটা দেওয়া থাকে, সেমিকোলন, ঠিক আছে? এই সেমিকোলনকে অর্ধচ্ছেদ বলা হয়। অর্ধচ্ছেদ কেন? কারণ আপনার হচ্ছে কমা যদি পাদচ্ছেদ হয়, কমা যদি পাদচ্ছেদ হয়, তাহলে কমার উপরে এটা দিলে আপনার বাক্যটাকে অর্ধেক ছেদ করে দিবে। এই কারণে এটাকে বলা হয় অর্ধচ্ছেদ, একটু মনে রাখবেন। এই সেমিকোলনে থামতে হয় এক বলার দ্বিগুণ সময়। এখন আপনি ভাবতে পারেন এক বলার দ্বিগুণ সময় মানে কি? দুই একটা দুই না, এক এক, দুইটা এক, দুইবারে বলতে যে সময় লাগবে সেই সময়টা থামতে হবে সেমিকোলনের মধ্যে, এক বলার দ্বিগুণ সময়, ঠিক আছে? এইবারে আমরা একটা গল্প ধরেন ভাবলাম, একটা লোকের নাম হচ্ছে ড্যাশ চৌধুরী, ঠিক আছে? যাই চৌধুরী থাকুন না, ড্যাশ চৌধুরী। সেই এলাকার চৌধুরী মানুষ, একটু প্রভাব প্রতিপত্তি আছে। তো সে যারা হিন্দু ধর্মের মানুষ এরা তো দাদা বলে, ঠিক আছে? তো ড্যাশ দাদাকে তারা সংক্ষেপে ড্যাশ দা বলে, ড্যাশ দা। তো এই ড্যাশ দা একদিন কোকো নামের এক ভদ্রলোকের সঙ্গে লুডু খেলতেছিল। লুডু বোঝেন তো? ছক্কা দিয়ে যে লুডু খেলে, হ্যাঁ, সেই লুডু খেলতেছিল। সেই লুডু খেলবার সময় কোকোকে আরেকজন সাইড থেকে ডাক দিছে যে কোকো, আচ্ছা মনে করেন আপনাকে যদি আপনার বাড়ির কেউ বড় ভাই বা মা যদি ডাকে যেদিকে আয় তো, আপনি কি সঙ্গে সঙ্গে যাবেন? সঙ্গে সঙ্গে কিন্তু যাবেন না, আমরাও যাই না, কারণ মধ্যে মধ্যে ডাকলে একটু ভাব বাড়ে আমাকে ডেকেছে। এই কারণে আপনি যেটা করেন সেটি হচ্ছে আসতেছি মানে কি আপনি একটু সময় নেবেন। তো এই কোকোকে যখন সেই ভদ্রলোক ডাক দিছে, সে বলতেছে 1 সেকেন্ড আসতেছি। তার মানেটা হচ্ছে আমরা কি ধরে নিতে পারি না যে এই ড্যাশ দা এবং কোকো লুডো খেলার বাইরেও 1 সেকেন্ড বিজি? তাহলে আমরা এটা ধরে নিলাম, এটা আমরা একটু মুখস্থ করে নেবেন। সেটা হচ্ছে ড্যাশ দা ও কোকো 1 সেকেন্ড বিজি। এই যে আমরা কথাটা বললাম 1 সেকেন্ড মানে হচ্ছে এখানে থামতে হবে 1 সেকেন্ড।
কোথায় থামবেন আমি বলে দিচ্ছি। এই ড্যাশতে আমরা ধরবো ড্যাশ, ড্যাশ ধরবো, ড্যাশতে ড্যাশ, দাঁতে হচ্ছে দাড়ি, তাহলে ড্যাশ দাড়ি, তারপর হচ্ছে কোতে হচ্ছে কোলন, একটা কোতে হচ্ছে কোলন, আরেকটা কোতে হচ্ছে কোলন ড্যাশ। তাহলে ড্যাশ দা ও কোকো, এক সেকেন্ড বিজি, ড্যাশতে হচ্ছে ড্যাশ, দাড়ি দাঁতে হচ্ছে দাড়ি, একটা কোতে হচ্ছে কোলন ড্যাশ, আর একটা কোতে হচ্ছে কোলন। এবারে এক সেকেন্ড তো আমরা থামবো। এবারে এই বিতে হচ্ছে বিস্ময় চিহ্ন, বিতে হচ্ছে বিস্ময় চিহ্ন, ওইখানেও থামতে হবে এক সেকেন্ড। এরপরে আছে জিতে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। তার মানে ড্যাশ, দাড়ি, কোলন, কোলন ড্যাশ, বিস্ময় এবং জিজ্ঞাসা, এই 6টা চিহ্ন আপনাকে থামতে হবে কতক্ষণ? এক সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা একটু মুখস্থ করে নেবেন। হ্যাঁ, কি একটু ইজি মনে হচ্ছে? আপনাদের কাছে ইজি মনে হলে আমাদের পরিশ্রম সার্থক হবে। ঠিক আছে, তাহলে আমরা আরেকটাতে যাই। সেটি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ একটা প্লেয়ারকে চেনেন না? চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন গানে যে নাচে, ডিজে ব্রাভো। আসলে সে কি ডিজে পার্টিতে নাচে? না, তার নাম হচ্ছে ডোয়াইন ব্রাভো তার নাম। তো তার ডিজে ব্রাভো বাংলাদেশে খেলতে আসছে। আসার পর তো ওয়েস্ট ইন্ডিজের মানুষজন কানে হেডফোন দিয়ে হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, দুলে দুলে যাচ্ছে। তো বাংলাদেশে অতি উৎসাহী কিছু দর্শক আছে না, দেখলেই ঘিরে ধরে, সেলিব্রিটি দেখলেই ঘিরে ধরে। একজন আবার ডাক দিছে, এ ব্রেভ। তা আমরা কাউকে কি অপরিচিত কোনো মানুষকে দেখলে আমরা কি বলি? বাই বলি, এই বলি, না হাই বলি? তারা যেমন হাই বলে আমরা বলি হাই। ঠিক আছে, তাহলে তাহলে সে কি করছে? বলছে হাই ব্রেভ, কিন্তু সে তো কানে হেডফোন দেয়া, বিশাল একটা হেডফোন দিয়ে যাচ্ছে, সে কি শুনবে? না। করছে কি? সে থামেনি। তাহলে আমরাও বললাম হাই ব্রেভ, কিন্তু থামেনি। এখানে এই যে হা আছে, হাতে হচ্ছে হাইফেন। ঠিক আছে, এইটাতে হচ্ছে ইলেক চিহ্ন, ইতে রস্বইতে হচ্ছে ইলেক চিহ্ন। ইলেক চিহ্ন বোঝেন তো? ওই যে ইংরেজিতে ডু নট কে ডোন্ট লেখার সময় যে আপনি ইলেক দেন, অ্যাপোস্ট্রফি দেন, ওটাকে ইলেক চিহ্ন বলা হয়। যেমন দুইটি, এই দুইটিকে যদি আপনি দুটি বলতে চান তাহলে দু এর উপর একটা ইলেক চিহ্ন দিতে হবে। তাহলে সেখানে থামতে হবে কতক্ষণ? পরে আসতেছি। তাহলে আগে হচ্ছে হাতে হাইফেন, ইতে হচ্ছে ইলেক। তারপরে এই যে ব্রে আছে, এই ব্রেতে হচ্ছে তিনটা ব্র্যাকেট, তিনটা ব্র্যাকেট, একটা, দুইটা, তিনটা। এই তিনটা ব্র্যাকেট অনেক সময় ব্যাকরণের ব্যাখ্যা বিশ্লেষণ করবার জন্য কিন্তু ব্র্যাকেট ব্যবহার করা হয়। এই তিনটা সেই ব্র্যাকেট। ঠিক আছে, আর এই বতে হচ্ছে ব্যাকরণিক চিহ্ন। ব্যাকরণিক চিহ্ন মানে হচ্ছে আপনি যখন কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় বের করতে যাবেন, সেখানে দেখবেন একটা রুট ওভার চিহ্ন ব্যবহার করা হয়, কখনো কখনো এমন চিহ্ন ব্যবহার করা হয়, কখনো কখনো এমন চিহ্ন ব্যবহার করা হয়। এগুলোকে বলে ব্যাকরণিক চিহ্ন। তাহলে এইগুলোতে আমরা কতক্ষণ থামবো? আচ্ছা, আমাদের দেশে এসে আমাদের ডাকে ব্রেভ থামেনি, আমাদের কোন ঠেকা বসে থামবার? আমরাও থামবো না। তার মানে হচ্ছে আপনি হাইফেন, ইলেক, ব্র্যাকেট এবং ব্যাকরণিক চিহ্ন এইগুলোতে আপনি থামবেন না, থামবার প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে একবার রিভিউ দিচ্ছি কি পড়লাম আমরা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1857 সালে বেতাল পঞ্চবিংশতি বইতে প্রথম ইলেক চিহ্ন, জ্যোতি চিহ্ন এগুলোর ব্যবহার শুরু করেন। তারপর আপনার হচ্ছে এক সমান সমান উক, এক বলতে যে সময় লাগে এই সময়টা থামতে হবে উদ্ধরণ এবং কমা চিহ্নে। তারপর সেমিকোলনে থামতে হবে এক বলার দ্বিগুণ সময়। তাহলে ড্যাশ দাও কোকো, এক সেকেন্ড বিজি, ড্যাশ দাড়ি, কোলন, কোলন ড্যাশ, বিস্ময় এবং জিজ্ঞাসা, এই 6টা চিহ্নে আমরা থামবো এক সেকেন্ড। তারপর হাইফেন, ইলেক, ব্র্যাকেট এবং ব্যাকরণিক চিহ্ন, এই কয়টা চিহ্নতে আমরা থামবো না। আশা করব আজকের এই ক্লাসের পর আপনাদের যদি পরীক্ষার প্রশ্ন আসে যে কোন বিরাম চিহ্নে কতক্ষণ থামতে হয়, আজকের পর আর সমস্যা হবে না আশা রাখছি। ভালো থাকবেন। তো আমরা কারক নিয়ে আলোচনা করতেছিলাম, তো আজকে অধিকরণ কারক নিয়ে আলোচনা করব। এটা বলা যেতে পারে যে কারকের একদম লাস্ট স্টেজ, বলা যেতে পারে মানে কি এটাই লাস্ট স্টেজ। ঠিক আছে, তো এরপরে আমরা এর আগে যতটুকু আলোচনা করেছি ওগুলো ভুলে যান, ভুলে গিয়ে আজকে অধিকরণ কারক একটু মনোনিবেশ করেন। অধিকরণ কারক নিয়ে কারকের মধ্যে একটু ঝামেলা হয়, তো সেই ঝামেলাগুলো আমি একদম ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব।